এসো। আরে আচ্ছা তুমি আমাকে বলো না এইভাবে আগে এসো। হয়েছে বলবে তো। এই যে বৌদি ভাই, হ্যাঁ কি হয়েছে তোমার? কিছু প্রবলেম আছে শুনলাম। প্রবলেম? আমার কই, আমি তো প্রবলেমের কথা না 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 না, আমি শুনেছি, ও আমার বলেছে তুমি নাকি কিছু কাজ টাজ করতে চাও। হ্যাঁ আসলে যেভাবে জীবনটা কাটাচ্ছি সেইভাবে জীবনটা কাটাতে কারোর ভালো লাগে বলো শঙ্খ? তা তুমি তুমি কি করতে চাও বলো? জানি না, মানে তেমন কোনো যোগ্যতাও তো আমার নেই, তবু একটা চেষ্টা করতে পারি। আচ্ছা আচ্ছা বৌদি ভাই, তুমি তুমি কম্পিউটার জানো? কম্পিউটারে কিছু? হ্যাঁ হ্যাঁ, মানে ওই বিয়ের আগে না আমি কোর্স করেছি, কিন্তু প্র্যাকটিস নেই তো, ভুলে ভুলে গেছি। একবার দেখলে আবার ঠিক মনে পড়ে যাবে। কেন গো, কলেজে কিছু? কলেজে না না না, কলেজে না, মানে কলেজে হতে পারতো, কিন্তু কলেজে দরকার নেই। আমাদের কলেজে হলে অনেক রকম প্রবলেম হবে, এই নিয়ে জেঠিমণি আবার ঝামেলা করবে, কথা বলবে। আমি এখন সব ঝামেলার মধ্যে যেতে চাইছি না। তার থেকে বড় না, আমার অনেক বন্ধু বান্ধব আছে, তারাও ভালো পজিশনে আছে, তাদের দাদারা আছে, তারা আরও ভালো পজিশনে আছে। তাদেরকে বরঞ্চ আমি রিকোয়েস্ট করবো, বলবো, তারা নিশ্চয়ই তোমার জন্য কিছু ভালো কাজ অ্যারেঞ্জ করে দেবে। হ্যাঁ ধরো এই রিসেপশনের কাজ বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতেই তো পারে। কি বেঁচে যাবো গো ভাই শঙ্খ, বেঁচে যাবো, সত্যি বলছি গো। এরম ভাবে না আমার জীবনটা কাটাতে ভালো লাগছে না, মানে শুধু টাকা রোজগারের জন্য যেতে চাইছি তা নয় গো, এরকম একটা মিনিংলেস জীবন। তাই ভাবছিলাম একটা কোনো কাজে যদি জয়েন করতে পারতাম তাহলে। বৌদি ভাই, আমার ইউনিভার্সিটিতে একজন মেট, মানে আমার বন্ধু, বুঝলে, তার নাম হচ্ছে রক্তিম। তার দাদা ভাই খুব বড় একটা কোম্পানির জিএম। আমি তাকে একবার ফোন করব, দেখি আজকেই আমি ফোন করে তাকে একবার জানাবো। যদি হয়ে যায়, সব ঠিকঠাক থাকে, তাহলে তোমাকে ইন্টারভিউ দিতে হবে। বাই দিস টাইম তুমি কিন্তু একটু প্র্যাকটিস করে নাও, পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি আমি আজ থেকেই করবো। আজ থেকে তুমি আমাকে একটু হেল্প করবে তো মোহর? হ্যাঁ আমি নিশ্চয়ই করবো, আমি জানি। আমিও জানতাম তুমি আমাকে হেল্প করবে, তুমি যেটা বললে এতেই অনেক গো। তুমি শুধু আমাকে একটু একটু হেল্প করো, আমি যেগুলো ভুলে গিয়েছি আমার ঠিক মনে পড়ে যাবে, দেখো। আর যদি সেরকম হয়, চাকরি করতে করতে, মানে চাকরি করার জন্য যেটা প্রয়োজন সেরকম একটা কোর্স কোথাও করে নিও, তাহলেই তো হবে। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে ভাই, করবো করবো। দাদা ভাই কোনো খোঁজ পেয়েছো? কি করে খোঁজ পাবো বলো? বাবা মার সঙ্গে কোনো যোগাযোগ রাখে কিনা জানি না, আমার সঙ্গে তো রাখে না কোনো রকম যোগাযোগ। কি হিসেবে এবার রাখবে বলো তো? সে তো ওখানে একটা মেয়ের সঙ্গে থাকে, হয়তো বিয়েও করেছে। একটা বিয়ে হয়ে যাওয়ার পর আরেকটা বিয়ে তো এভাবে করতে পারে না, তার তো কোনো মানে হয় না বৌদি ভাই। সবকিছুর কি আর মানে হয় গো মোহন? এ দেখতে যাচ্ছে, ওখানে ওরা একসঙ্গে আছে, থাকছে, এটা তো বিয়ে, আর কি বলতো? মাঝে মাঝে মনে হয় যেন শঙ্খ আমি তোমার দাদা ভাইকে মুক্তি দিয়ে দিই। ডিভোর্স নিয়ে চলে গেলে ও বেঁচে যাবে না, মেয়েটার সঙ্গে ভালোভাবে সংসার করতে পারবে, ঠিকঠাক ভাবে থাকতে পারবে। এইভাবে না ঘাড়কা না ঘাটকা হয়ে কি লাভ? আর মাঝে মাঝে আমার এটাও মনে হয় আমার তো কোনো দোষ নেই মোহর, আমি তো কোনোভাবে দোষী নই, তাহলে আমাকে এবার একটা ডিভোর্সের তকমা নিয়ে ঘুরতে হবে কেন বলো তো? কেন বলো? এই কথা ঠিক বৌদি ভাই, একটা মেয়ে বিবাহিত তকমা নিয়ে ঘুরে বেড়ায়, আর তোমাদের বিয়েটা তো নামকা বাস্তের বিয়ে, তার তো কোনো মানে হয় না, কিচ্ছু না। আর বৌদি ভাই, তুমি বরঞ্চ এই কাজকর্ম নিয়ে থাকো, বুঝলে, কাজের মধ্যে থাকবে, তোমার মন ভালো থাকবে, তুমি ব্যস্ত থাকবে। তাছাড়া দাদা ভাই তো তোমাকে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেনি, তুমি শুধু শুধু যে পড়ে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই কেন করতে যাবে?
তোমার দাদা ভাইয়ের ডিভোর্স চাওয়ার কোনো দরকার নেই, কারণ কারণ ও যে জীবনটা কাটাতে চেয়েছে সেটাই তো কাটাচ্ছে। বলো, তোমার দাদা ভাইয়ের বাবা মা জানতে পেরে গিয়েছিলেন, তাই জন্যই আমার সঙ্গে সম্বন্ধ করেছিলেন, আমার সঙ্গে বিয়ে দিয়েছেন। তোমার দাদা ভাই কি করেছে? শুধু এসে বিয়েটা করে গেছে, আর বেকার ডিভোর্সের ঝামেলা নিতে যাবে কেন? কেনই বা বাবা মার কাছে অপ্রিয় হতে যাবে বলো? জেঠিমণি কেন বুঝতে পারছেন না যে তার ছেলে কেন বাড়ি ফিরছে না দিনের পর দিন? বিয়ের পর তার বউয়ের সঙ্গে কেন থাকছে না? ওরা বুঝতে পারছে না, বুঝতে পারেনি রাধা। ওরা ভেবেছিল যে দাদাভাই হয়তো কখনো ফিরে আসবে, একটা সুযোগ নিয়েছিল, একটা চান্স নিয়েছিল, কিন্তু না, দাদাভাই কখনো ফেরেনি। আমার একটাই কথা শঙ্খ, আমাকে গিনিপিগ বানাবার কি দরকার ছিল বলো তো? আমি তো যেচে পড়ে এই বাড়িতে আসিনি, আমাকে সম্বন্ধ করে বিয়ে দিয়ে। বুঝি ভাই, দেখো দাদা যে এত রেসপন্সিবল এটা তো আমরা কেউ জানতাম না। সত্যি তো বিয়ে করেছে, বিয়ে করার পরেই সে এই বাড়ি ছেড়ে চলে গেছে, আর একটিবারের জন্য তোমার খোঁজ নেয়নি। এই জায়গায় কিন্তু তুমি তোমার দায়িত্বটা এড়াতে পারবে না। তোমার দাদা যে এই রকম তোমার বলা উচিত ছিল। আমি কি করে বলবো? আমি তো বাড়ির ব্যাপারে কখনো সেভাবে মাথা ঘামাইনি। আমি কখনো এসবের মধ্যে ছিলাম না, আমি জানতাম না দাদা যে একটা এরকম কাণ্ডজ্ঞানহীন কাজ করবে, এটা আমি কল্পনা তো ভাবতে পারি না। তাছাড়া আমি অনেক কিছু শুনেও ছিলাম, যদিও ভাষা কথা, যে দাদার বুঝি অন্য কোথাও কোনো অ্যাফেয়ার আছে, কিন্তু সেসব কখনোই প্রপারলি কেউ জানতে পারেনি, বা সেরকম কিছু আছে বলে আমরা কিছু জানি না। আমি তো জানি না। আর কিছু না শঙ্খ, এত অপমানে লাগে কি বলবো। এতদিন বিয়ে হয়ে গেছে, আমি তো এবার লোকটাকে ভুলতেই বসেছি প্রায়। যেন একটা দিনের জন্য কোনো খোঁজ খবর নেয় না, একটা ফোন করে না, একটা বার যেন জানতে চাইনি কোনোদিন আমার কি প্রয়োজন। বাবা মার কাছেও আসে না। কেন আসে না জানো? পাছে আমার সঙ্গে যোগাযোগ হয়ে যায়। ওই তোমরা ভাবো তো একবার, আমার আত্মীয় স্বজন এদেরকে আমি কতদিন ধরে এক কথা বলে যাবো, বিদেশে থাকে তো কি বলো, সে একটা দিনের জন্য দেশে ফিরতে পারে না। একটা দিনের কত জন, কত প্রশ্ন, ভালো লাগে না গো। আমার বাপের বাড়ির লোক অবশ্য সব বুঝতে পারে না, কোনো প্রশ্ন করে না। আমি অবশ্য ওদের প্রশ্ন করার কোনো সুযোগও দিই না, কারণ এই নিয়ে আলোচনা করতে আর ভালো লাগে না। মেয়েদের যে কত অপমান, পদে পদে শুধু সেটা মেয়েরাই বুঝতে পারে। তোমার দাদা ভাইয়ের আর কি বলো, তার তো কিছু যাচ্ছেও না, আসছেও না, সে তো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রেখে যাচ্ছে। যত অপমান শুধু আমাদের মতো মেয়েদের। বৌদু ভাই, তুমি দাদা ভাইকে ডিভোর্স দাওনি কেন? অনেক আগেই তো ডিভোর্স দিয়ে বেরিয়ে যাওয়া উচিত ছিল। কি করতাম বলো তো মোহর? না করি চাকরি, না করি কিছু, সেই তো বাপের বাড়িতে গিয়ে বাবা মার ঘাড়ের ওপরই পড়তে হতো বলো। বাবা মা এত কষ্ট করে পয়সা করে খরচা করে বিয়ে দিয়েছেন, তারপর আবার সেই তাদের ঘাড়ের, না তারা হয়তো আমাকে ফেলে দিতেন না ঠিকই, কিন্তু বাইরের আর 5টা লোক, তারা তো কত কি বলবে। তারা তো এটাই বলবে বলো যে মেয়েই মানিয়ে নিতে পারেনি। না এইরকম ভাবে আমি হেরে গিয়ে ফিরতে চাইনি গো। তো এখানে লাথি ঝাঁটা খেয়ে হলেও দুটো ভাত খেয়ে পড়ে আছি তো বেঁচে, বলেই তো অনেক অনেক। হাতিস ছোট মাটা ছিল,
তাই অন্তত অনেকটা শক্তি পেয়ে গিয়েছি আমি লড়াই করার, নিজের যুদ্ধটাকে সামলানোর অনেকটা শক্তি পেয়ে গিয়েছি। আর এখন তো তোমরা আছো, সবাই এসে গেছো, আমি এখন আগের থেকে অনেক ভালো আছি মোহর। অন্তত একটা মেন্টাল সাপোর্ট তো পাচ্ছি।